আমরা যেটা জানবো যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা যদি আমরা বলি সেটাকে নিয়ে আমরা প্রথমে আছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আমরা কাকে বলেছিলাম, এখানে বলেছিলাম যে এটা কারা করে, মূলত একদম বিগিনার যারা একদম নতুন অবস্থায় যারা এখন এক্সপেরিমেন্টাল রিসার্চ শুরু করছে তাদের ক্ষেত্রে মূলত প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হয়ে থাকে। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে রিসার্চ ডিজাইনের যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে মূল যে কন্ডিশন সেটা হচ্ছে কি আন্ডার কন্ট্রোল। সেই কন্ট্রোলটা কি হবে, খুব লো কোয়ালিটি কন্ট্রোল, মানে যেখানে সাবজেক্টকে ফুললি বা ট্রিটমেন্টকে ফুললি কন্ট্রোল করা সম্ভব নয়, সেই জন্য এটাকে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হয়। একে দেখো এই যে রিসার্চ ডিজাইনকে একে অনেক সময় ভেরি উইক রিসার্চ ডিজাইন অনেক সময় বলা হয়, কারণ এটাকে আন্ডার কন্ট্রোল করা সম্ভব নয় এবং শুধুমাত্র বিগিনাররা শুরু করে, নতুন এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন শুরু করে তখন এই ধরনের রিসার্চ মূলত করা হয়ে থাকে। এখানে দেখো আমি যে এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে তার মধ্যে ট্রু টাইপস আছে, তিন ধরনের মূলত প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ করা হয়, তিন প্রকার। একটা হচ্ছে কি ওয়ান শট কেস ডিজাইন, একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। তাহলে দেখো এই যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যেও কিন্তু আবার তিন ধরনের রিসার্চ ডিজাইন আছে। একটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন, একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক্স গ্রুপ ডিজাইন। শুধু নামগুলো মনে রাখো, খুব সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলে দেবো, একদম ছকের মাধ্যমে বলে দেবো, তোমরা একদম ক্লিয়ার হবে, খুব চিন্তা করার কিছু না, শুধু নাম মনে রাখো। একটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন, একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। চলো দেখো ওয়ান শট কেস ডিজাইনটা কি, এই ডিজাইনের এত কিছু যদি তুমি করতে চাও তাহলে তোমার মধ্যে কনসেপ্টটা তুমি অনেকটা গুলিয়ে ফেলবে। আমি তোমাদেরকে সিম্পল একটা ছকের মাধ্যমে তোমাদেরকে আগে দেখাতে চাই। দেখো এই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলেছি ওয়ান শট কেস ডিজাইন। হ্যাঁ, সেখানে এই যে কথাগুলো পরপরই আগে ছকটা দেখো। প্রথমে কি বলেছিলাম, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আমরা নিয়েছি, ক্লিয়ার। সেই এক্সপেরিমেন্টাল গ্রুপে কি করব, ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে কি করলাম, তার পোস্ট টেস্টে আমরা রেজাল্ট নিলাম, সেই ট্রিটমেন্টের কি এফেক্ট করলো সেইটা আমরা নিলাম, তখন সেটা হচ্ছে কি ওয়ান শট কেস ডিজাইন। ক্লিয়ার, ভালো করে দেখো। এইবার যদি আমরা পড়ি, ইন দিস রিসার্চ ডিজাইন ইজ এ সিঙ্গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ। তাহলে মানে একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ, এখানে কি কোনো কন্ট্রোল গ্রুপ আছে? নেই, শুধুমাত্র কি একটা গ্রুপই নিয়েছি, সেটা কি এক্সপেরিমেন্টাল গ্রুপ। and to a treatment or observation are made after the implication that are treatment। এই যে সিঙ্গেল একটা গ্রুপ নিলাম এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেটাকে কি করছি ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পর পোস্ট টেস্ট নিলাম, মানে এই ট্রিটমেন্টের এফেক্টটাকে আমরা দেখছি, সেটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন। এটাকে বলছে সিঙ্গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ। কি হচ্ছে এখানে, কি বলছে দেয়ার ইজ নো র্যান্ডম অ্যাসাইনমেন্ট অফ দ্য সাবজেক্ট। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল গ্রুপকে যে সাবজেক্টগুলোকে নিলে সেইগুলোর মধ্যে সাবজেক্টকে কিন্তু কোনো নো র্যান্ডমাইজেশন তুমি করলে না। হ্যাঁ, কোনো র্যান্ডমলি তুমি সাবজেক্টগুলো কিন্তু সিলেক্ট করলে না, অন নো কন্ট্রোল গ্রুপ এট অল। মানে যে সাবজেক্ট তুমি এক্সপেরিমেন্টাল গ্রুপের জন্য সিলেক্ট করলে সেখানে পারপাসিভলি তুমি সিলেক্ট করছো, সেখানে তুমি কোনো কন্ট্রোল গ্রুপ থাকছে না, সেখানে কোনো তোমার র্যান্ডমাইজেশন থাকছে না। কি করলে, সিম্পল একটা গ্রুপকে নিলে তুমি বাছাই করলে, তাদেরকে একটা ট্রিটমেন্ট দিলে, দেওয়ার পর তাদেরকে সেই ট্রিটমেন্টের এফেক্টটা তুমি মেজার করলে। এটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন। ক্লিয়ার। এইবার যদি আমরা পরে আসি, ওয়ান গ্রুপ প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট ডিজাইন, এর ডিটেইলস এগুলো লেখা আছে, আমরা পরে দেখবো। আমরা শুধু একটা ছকের মাধ্যমে যদি দেখতে চাই, দেখো এখানে আগেরটাই কি ছিল, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, সিলেক্ট করেছিল, এক্ষেত্রেও তুমি একটা এক্সপেরিমেন্টাল গ্রুপকে তুমি নিয়েছো। হ্যাঁ, তারপরে কি করছো, তাদেরকে নতুন কিছু পোস্ট টেস্ট, সরি এটা প্রি টেস্ট হবে, এটা প্রি টেস্ট হবে, প্রি টেস্ট এক্সপেরিমেন্টাল গ্রুপকে সিলেক্ট করলে, করার পরে কি করলে, তাদের মধ্যে একটা টেস্ট নিলে, প্রথমে ট্রিটমেন্ট দেওয়ার আগে তাদের মধ্যে একটা টেস্ট নিয়ে তাদেরকে রেজাল্টটা জানতে চাইলে, প্রি টেস্ট তুমি নিলে, দেওয়ার পরে কি করলে, এইবার তুমি ট্রিটমেন্টটা দিলে। ক্লিয়ার। দেওয়ার পরে পোস্ট টেস্ট তুমি নিলে, নেওয়ার পরে যখন তুমি তাহলে এখানে দেখো দুটো তুমি এফেক্ট পাচ্ছ। একটা হচ্ছে প্রি টেস্ট, তুমি কি অবস্থায় ট্রেনিংটা শুরু করেছিলে, এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট, এই দুটো কতটা এফেক্ট তুমি পেলে, আদৌ এফেক্ট পেলে কিনা, যখন তুমি এবার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করবে তখন কিন্তু এখান থেকে একটা রেজাল্ট পাবে। তাহলে আগেরটার মধ্যে কি প্রি টেস্ট আছে, এই প্রি টেস্ট ছিল,
ছিল না, সিঙ্গেল গ্রুপে কি ছিল যে এক্সপেরিমেন্টাল গ্রুপটাকে আমি সিলেক্ট করেছি, করার পরে সরাসরি তাদেরকে আমি ট্রিটমেন্ট দিয়েছি, দেওয়ার পরে পোস্টেড রেজাল্ট করেছি। তাহলে দেখো আগের গ্রুপ থেকে আগের যে সেই ট্রেনিং এর কতটা এফেক্ট, কি এফেক্ট, সেটা কিন্তু সেই আগের যে তুমি যে মেথডটা ছিল সেখান থেকে কিন্তু সেই ট্রেনিং এর এফেক্টটা জানা তোমার পক্ষে সম্ভব না, যে আমার এফেক্টটা কতটা কাজে লাগলো, আমার এফেক্টটা আদৌ ফলপ্রসূ হলো কি হলো না। তাহলে সেই আগেরটা থেকে এটা কিন্তু অলওয়েজ কি বেটার, যে আমি এই ট্রেনিং এর মেথডটা যদি দিই সেখানে আমার প্রি টেস্টের সাথে যখন পোস্ট টেস্ট আমি কম্পেয়ার করব, হ্যাঁ, তখন সেটা আমি তাহলে জানতে পারবো আমার ট্রেনিং এর ফলপ্রসূ কতটা হলো বা আমার ট্রেনিং এর এফেক্টটা কতটা হলো। এবার যদি সিম্পল এবার যদি এখানে পড়ে থাকি, দেখো যে প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন হুইচ অনলি দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ ইজ সিলেক্টেড অ্যাট দ্য স্টাডি। শুধুমাত্র কি এখানে একটা গ্রুপ সিলেক্ট করেছি, সেটা কি এক্সপেরিমেন্টাল গ্রুপ সিলেক্ট করেছি, আগের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল গ্রুপ সিলেক্ট করেছিলাম। এক্ষেত্রে কি করছে, দ্য স্টাডি ইনভলভ প্রি টেস্ট অবজারভেশন। প্রি টেস্ট যেটা কিন্তু আগের মধ্যে ছিল না, অবজারভেশন অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ এখানে তো কোনো কিছু ট্রেনিং তো তুমি শুরু করোনি, তুমি কি করছো, তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে মেজার করছো, সেই মেজারের এফেক্টটা তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওখানে তুমি কিছু ট্রিটমেন্ট দেবে, দেওয়ার পরে তুমি দেখবে আবার সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর সেই কতটা ট্রেনিং এর এফেক্টটা পড়েছে। সেই জন্য তুমি কি করছো, প্রথমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর একটা ভেরিয়েবল গুলো মেজার করছো প্রি টেস্টে, মানে ট্রেনিং দেওয়ার আগে। তারপরে কি করছো, অ্যাডমিনিস্ট্রেশন of treatment to the select group, the subsequent post test observation to evaluate their treatment effect। মানে কি, এই যে প্রি টেস্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে তুমি মেজার করলে, মেজার করার পর তাদেরকে ট্রিটমেন্ট দিলে, দেওয়ার পরে পোস্ট টেস্ট দিলে, দেওয়ার পরে এইবার প্রি টেস্ট আর পোস্ট টেস্টের মধ্যে একটা কম্পারিজন করলে তোমার বোঝা যাবে যে হ্যাঁ আমি প্রি টেস্টে আমার এতটা ছিল, পোস্ট টেস্টে আমার ট্রেনিং এর এফেক্টটা এতটা হলো। তাহলে এই ক্ষেত্রে দেখো আগেরটা থেকে এটা কিন্তু অনেকটা বেটার। আগের ক্ষেত্রে কতটা তোমার ট্রেনিং এফেক্ট হবে সেটা কিন্তু তুমি জানতে না। আর যেগুলো কথাগুলো লেখা আছে সেগুলো তোমাদের এত ডিটেলসে পড়ার দরকার নেই, বা এখন বোঝানোর জন্য এই কথাগুলোই লেখা আছে, তোমরা পরে এটাকে যখন নোটস আকার দিয়ে দেবো তোমরা সেটা পড়ে নেবে। ক্লিয়ার? এরপর দেখো এইবার হচ্ছে একটা হ্যাঁ না, এবার যে এইটা যে শুধুমাত্র তো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেই হবে এমন ব্যাপার না, এটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন। হচ্ছে যখন ধর আমাদের প্রি টেস্ট নেওয়া একটা সম্ভব নয়, এমন কোনো রিসার্চ হলো যেটার কোনো প্রি টেস্ট নেওয়া সম্ভব না, পসিবল নয়, সেক্ষেত্রে সাধারণত এই ধরনের ওয়ান শট কেস ডিজাইনটা করা হয়। সেক্ষেত্রে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, যেক্ষেত্রে ধর সাবজেক্টের প্রি টেস্ট অ্যাভেলেবেল নয়, ধর কোনো একটা সিম্পল ভাবে যদি তোকে বলি যে ফিজিক্যাল এডুকেশন ফিল্ডে ধর কোনো ক্লাসরুমের মধ্যে কোনো কিছুর বিহেভিয়ার বা কোনো কিছু বিহেভিয়ার তুই জানতে চাইছিস, সেই বিহেভিয়ারকে ইমপ্রুভ করতে চাইছিস। ক্লিয়ার? সাপোজ বিহেভিয়ারকে ইমপ্রুভ করতে চাইছিস, সেক্ষেত্রে কি করলি, ধর কোনো প্রি টেস্ট তাদের বিহেভিয়ার কেমন তুই সেটাকে অ্যাজাম্পশন করে দিস, কোনো প্রি টেস্ট তুই আগে থেকে নিস নি, তুই কি করলি যে আমি দেখতে চাইছি যে আমি এই ট্রেনিং এর ফলে যে কোনো একটা ট্রেনিং ছিল তুই তৈরি করলি, যে কোনো একটা মেডিটেশন তুই দিলি, যে এই মেডিটেশন করার ফলে তাদের মধ্যে এখন যে ধরনের বিহেভিয়ার করে সেই বিহেভিয়ার গুলো কোনো চেঞ্জেস হয় কি হয় না, কিন্তু কেমন বিহেভিয়ার করে সেই ধরনের কোনো প্রি টেস্ট তুই আগে থেকে নিস না। তখন কি করলি, তুই একটা মেডিটেশন শিডিউল বা কোনো একটা প্রোগ্রাম শিডিউল তুই তৈরি করলি, সেটাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ তুই সেই ট্রেনিং শিডিউলটাকে দিলি, দেওয়ার পরে এবার পোস্ট টেস্ট যখন তুই নিলি, রেজাল্টটাকে যখন পেলি, সেক্ষেত্রে সেই পোস্ট টেস্ট নিয়ে তুই দেখছিস যে তোমাদের বিহেভিয়ার গুলো কোনো চেঞ্জেস এলো কি এলো না। এটা হচ্ছে হ্যাঁ না, তোর ধর এটাকে তো নরমাল অবজারভেশন, তোকে অবজারভেশন আগে তুই করছিস, যে ফিজিক্যাল এডুকেশন যদি মূলত এগুলো মোরালে যে সব ফিজিক্যাল এডুকেশনের সাথে রিলেটেড এমন না, মনে হচ্ছে তো ধর মনে হলো যে এই গ্রুপটা বা এই তুই কোনো একটা অবজারভেশন করেছিস যে এই পপুলেশন বা এই ক্লাসের ছেলে মেয়েদের বিহেভিয়ারাল প্যাটার্নটা খুব একটা ভালো নয়, এটা তো নরমাল অবজারভেশন। ক্লিয়ার? সেই অবজারভেশনের পরিপ্রেক্ষিতে তুই সেটাকে ট্রিটমেন্ট দিলি, ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট যখন তুই নিলি, রেজাল্টটা নিয়ে দেখছিস যে তাদের ক্ষেত্রে সেই বিহেভিয়ারের কোনো চেঞ্জেস এলো কি না। ধর তুই এখন এক ধরনের বিহেভিয়ার করিস, তো এবার দেখা গেল আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই বিহেভিয়ারটা তোকে চেঞ্জ করার জন্য আমি একটা ট্রিটমেন্ট দিলাম,
এবার সেই ট্রিটমেন্টে দেওয়ার পরে আমি দেখলাম যে তার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জেস এলো কি এলো না, সেই ধরনের রিসার্চ এই ওয়ান শট কেস ডিজাইন হতে পারে, যেখানে তোর মানে প্রি টেস্ট নেওয়ার কোনো অপরচুনিটি থাকবে না, সুযোগ থাকে না। এইবার দেখো স্ট্যাটিক গ্রুপ ডিজাইন, এটা হচ্ছে অন্য যে আগে যে দুটো গ্রুপ বললাম তাদের থেকে কিছুটা হচ্ছে এই স্ট্যাটিক গ্রুপ ডিজাইন হচ্ছে বেটার। কেন বেটার বলেছি, এই ক্ষেত্রে দেখো দুটো গ্রুপ আমরা অ্যাসাইন করেছি। আগেরটাই কিন্তু শুধুমাত্র কি ছিল, একটাই গ্রুপ ছিল, সেক্ষেত্রে শুধু এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল। এক্ষেত্রে কি একটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ রেখেছি আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ রেখেছি। ট্রিটমেন্ট গ্রুপ মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, যাদেরকে আমরা এক্সপেরিমেন্ট করব, যাদেরকে আমরা ট্রেনিং দেব, তাহলে এই দুটো গ্রুপকে রাখলাম। এইবার এই দুটো গ্রুপকে কি করলাম, ট্রিটমেন্ট দিলাম। কাদেরকে ট্রিটমেন্ট দিলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপ আর ট্রিটমেন্ট গ্রুপে ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট আমরা তাদেরকে রেজাল্ট নিলাম। কিন্তু কন্ট্রোল গ্রুপে কোনো রকম ট্রিটমেন্ট আমরা দিলাম না, সরাসরি কি করলাম, কন্ট্রোল গ্রুপকে আমরা সিলেক্ট করার পরে আমরা পোস্ট টেস্ট নিলাম। এইবার এই ক্ষেত্রে কি করব, এই যে কন্ট্রোল গ্রুপ আর এক্সপেরিমেন্টাল গ্রুপ এই দুটোর মধ্যে কম্পারিজন করে আমরা দেখব যে অ্যাজ এ ট্রিটমেন্ট গ্রুপ তাদের কতটা এফেক্ট সাথে কন্ট্রোল গ্রুপের কি ডিফারেন্স হয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। এগুলো মূলত প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে একদম যারা নবিশ প্রথম অবস্থায় প্রথম এক্সপেরিমেন্টাল রিসার্চ শুরু করে তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মূলত হয়ে থাকে। সেই কথাগুলো এখানে লেখা আছে, দেখো যে পোস্টেড স্কোর ডিটারমিনেন্ট, এই কথাগুলো বারবার লেখা আছে কন্ট্রোল গ্রুপগুলি। মানে এক্ষেত্রে দেখো তাহলে এই যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে কোন ডিজাইনে দুটো গ্রুপ ইউজ করা হয় যদি প্রশ্ন আছে, সেক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। ক্লিয়ার? এবার দেখো আমি তিনটাকে এক জায়গায় রেখেছি, দেখো তিনটে যে ডিজাইন আছে সেই ডিজাইনকে বোঝার জন্য আমি সংক্ষেপে তোমাদের কাছে এখানে রেখেছি একটা ছোট করে, তোমরা একবার চোখটা বুলিয়ে নাও। দেখো এক্ষেত্রে কি বলেছে, প্রথম হচ্ছে ওয়ান শট কেস রিসার্চ ডিজাইন। হ্যাঁ, সেক্ষেত্রে কি করছি, শুধুমাত্র একটাই গ্রুপ নিয়েছি এক্সপেরিমেন্টাল গ্রুপ, তাদেরকে ট্রিটমেন্ট দিলাম, তাদের থেকে পোস্ট টেস্ট নিলাম। কিন্তু যখন আমরা ওয়ান গ্রুপ পোস্ট টেস্ট গ্রুপ ডিজাইন যখন আমরা করব, যখন আমরা একটাই গ্রুপ নেব, কিন্তু যখন আমরা পোস্ট টেস্টটাকে, সরি এটা প্রি টেস্ট হবে, প্রি টেস্ট আগে নিলাম, নেওয়ার পরে ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে পোস্ট টেস্ট দিলাম, সেটা হচ্ছে তোমার ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। আর হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন কি, যে ক্ষেত্রে আমরা দুটো গ্রুপ নিলাম, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, এবং এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তাহলে কাদেরকে আমরা ট্রিটমেন্ট দেবো, এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো, আর কন্ট্রোল গ্রুপে আমরা কোনো ট্রিটমেন্ট দেবো না, সরাসরি প্রিটে পোস্ট টেস্ট রেজাল্টের মধ্যে কম্পারিজন করব। আবার এই পোস্ট টেস্টের সাথে কম্পারিজন করব। আবার এই যে এইগুলো রিসার্চ ডিজাইন যখন অ্যানালগ করানো হবে তখন বলা হবে। তাহলে সিম্পল দেখো পার্থক্য তিনটাকে সামনে দেখো, যে এত ডিটেলসে তোমাদের যে কোনো সমস্ত কিছু লেখা আছে সেই লেখাগুলো না দেখে তোমরা এই তিনটে ছককে দেখো, তাহলে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল যদি বলা হয় যে ওয়ান শট কেস ডিজাইন, ওয়ান শর্ট কেস ডিজাইন, যেটা শুধুমাত্র একটাই গ্রুপ থাকবে, এক্সপেরিমেন্টাল গ্রুপ, ট্রিটমেন্ট, পোস্ট টেস্ট, আর কিছু না। আর যেখানে প্রি এবং পোস্ট টেস্টের কথা থাকবে সেম জিনিস হবে ওয়ান শট কেসের মধ্যে, শুধু যুক্ত হয়েছে কি প্রি টেস্ট, তারপরে ট্রিটমেন্ট, তারপরে পোস্ট টেস্ট। আর হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইনে কি করব, আমরা দুটো গ্রুপ রাখবো, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, যার মধ্যে আমরা কি শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো আর দিয়ে আমরা সরাসরি পোস্ট টেস্ট নেব। কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপের মধ্যে কোনোটার মধ্যে কিন্তু কোনো প্রি টেস্ট আমরা নিচ্ছি না, প্রি টেস্ট আমরা নিচ্ছি না। তোমার রিসার্চ ডিজাইনে যে তুমি যখন রিসার্চ করবে, করার সময় যখন এই ধরনের কোনো রিসার্চ ডিজাইন তুমি করবে, তখন সেটাকে এই ধরনের তাহলে রিসার্চ ডিজাইন দেখে তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার রিসার্চটা এই ধরনের রিসার্চ ডিজাইনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এইবার দেখো এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ যেটা আমরা পড়লাম তার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি বলছে, ইট ইজ ভেরি সিম্পল, খুব একদম সহজ সরল একটা, কারণ একদম বিগিনাররা করছে, যারা একদম নবিশ প্রথম এটাকে শুরু করছে, এই জন্য বলছে এই অ্যাডভান্টেজ হচ্ছে খুব সিম্পল একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর হচ্ছে কনভেনিয়েন্ট টু কন্ডাক্ট ইন ন্যাচারাল সেটিং, যে কোনো অবস্থাতে এই ধরনের ডিজাইনটাকে বা এই ধরনের এক্সপেরিমেন্ট তুমি করতে পারো। সুইটেবল ফর বিগিনার, যারা নতুন শুরু করছে তাদের ক্ষেত্রে এটা খুব সুইটেবল, কারণ খুব সহজ সরল পদ্ধতি, এখানে জটিলতা খুব কম। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে,
কুইক ডিজাইন টু স্টাবলিশ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলছে এই যে প্রি এক্সপেরিমেন্টাল যে রিসার্চ ডিজাইন, এই ডিজাইনটা খুব একদম দুর্বল ডিজাইন, মানে এটার মধ্যে যে তুমি যে কোনো একটা ট্রেনিং দিয়ে তার যে ডিপেন্ডেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে এফেক্টটা দেখবে তুমি, সেই এফেক্ট দেখার জন্য উপযুক্ত ডিজাইন কিন্তু এগুলোর মধ্যে তুমি বলতে পারবে না স্ট্রংলি যে এটার ফলে এই এফেক্টের ফলে এইটা পরিবর্তন হয়। এই জন্য তো বলছো উইক ডিজাইন, মানে এই যে রিসার্চ ডিজাইনটা প্রি এক্সপেরিমেন্টাল ক্ষেত্রের মধ্যে খুব একটা স্ট্রং নয়। এই কারণে এটা কারা করে, শুধুমাত্র যারা বিগিনার প্রথম যারা গবেষণা শুরু করে তাদের ক্ষেত্রে এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চটা প্রযোজ্য। এটা কি বলছে, ভেরি লিটল কন্ট্রোল ওভার দ্য রিসার্চ। এটার মধ্যে খুব কন্ট্রোলটা, কারণ আমরা জানি এক্সপেরিমেন্টাল রিসার্চে কন্ট্রোল খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি তোমার প্রপারলি ঠিকভাবে কন্ট্রোলটাকে না করতে পারো তাহলে কিন্তু তোমার রেজাল্ট সঠিক আসার প্রবণতা থাকবে না। এই জন্য এই ধরনের রিসার্চের মধ্যে কন্ট্রোলটা খুব কম থাকে। তাহলে কি বলছে আরেকটা দেখো, হায়ার থ্রেট ইন্টারনাল ভ্যালিডিটি। হ্যাঁ, হায়ার থ্রেট মানে এখানে অনেক কিছু ভুল ভ্রান্তি, অনেক কিছু হওয়ার প্রবণতা থাকে এই ধরনের প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে, এই ধরনের প্রবণতাগুলো থেকে যায়। এই হচ্ছে মূলত অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ।